বাচ্চাদের একটুতে সর্দি ঠান্ডাটা লেগে যায় খুব সহজ কেন? যে 3 দিন পর্যন্ত অন্তত অপেক্ষা করুন, তারপরে দেখা যাবে যে কি হচ্ছে, আর কোনো নতুন সিমটম ডেভেলপ করছে কিনা। একটা বাচ্চাকে জল কখন থেকে খাওয়ানো যেতে পারে? 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য কতটুকু ঘুম প্রয়োজন? বাচ্চাদের সবসময় গরম গরম খাবার খাওয়াতে চাই, ঠান্ডা একদম দূরে থাকতে চাই। তারপর তাদের অভিযোগ থাকে আমার বাচ্চার একটুতেই। আপনি ধরুন বলছে এটা করো না, ওটা করো না, এটা করো। এটা যত না বাচ্চা নেবে, তার থেকে আপনি যখন আপনার কাজের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, হ্যাবিটের মাধ্যমে যখন ওটা শিক্ষা দিচ্ছেন, সেটা অনেক বেশি কার্যকরী, সেটা বাচ্চা ইজিলি অ্যাডপ্ট করবে। টু খায়রুল আলম হেলথ কাস্ট। আমরা আজকাল ডাক্তারের কাছে যাই শুধুমাত্র মেডিসিন নিয়ে চলে আসি, কিন্তু তাতেই কিন্তু যে আমার বাচ্চার কিংবা কোনো একটা মানুষের যে অসুখ পুরোপুরি সেরে যাবে তা কিন্তু নয়। তার জন্য আমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অসুখটা হচ্ছে কেন, সেই জিনিসটা জানা খুব জরুরি। তার পেছনে সায়েন্সটা কি। আর যতক্ষণ না আমরা এই ধরনের নলেজ ডেভেলপ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্যের প্রতি সেই সজাগ কিংবা অ্যাওয়ারনেসটা বাড়বে না। তার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ফেমাস এবং বিশালভাবে খ্যাতি সম্পন্ন ডক্টর ডক্টর ফেকারুল স্যারের সামনে প্রথমে একটুখানি আপনার ছোট্ট করে একটু ইন্ট্রো দেবেন। আমি ডক্টর মোহাম্মদ ফেকারুল ইসলাম। আহ, আমি তো এমবিবিএস করেছিলাম এনআরএস মেডিকেল কলেজ থেকে, আর এমডি করেছি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। তারপরে আমি ধুলিয়ান এলাকায় অলমোস্ট প্রায় 12 বছর ধরে প্র্যাকটিস করছি। বাচ্চাদের একটুতে সর্দি ঠান্ডাটা লেগে যায়, স্যার এই সর্দি ঠান্ডাটা তাদের লেগে যায়, এটা খুব সহজ কেন? এমনিতেই যেটা আমরা বলি যে সাধারণ সর্দি ঠান্ডাটা তো লাগা খুবই স্বাভাবিক, মানে বছরে 6 থেকে 10 বার সর্দি ঠান্ডা লাগতেই পারে। এগুলো বেশিরভাগই ভাইরাল ইনফেকশন থেকে হয়, কখনো কোনো সিজনাল চেঞ্জে হয়। আর এগুলো নিয়ে অত চিন্তা করার দরকার হয় না। আর সাধারণত এগুলো হওয়ার ফলে শরীরে ইমিউনিটি আরো বাড়তে সাহায্য করে, বিভিন্ন রকম ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডি লড়াই করতে শেখে। কিন্তু আমরা আজকাল দেখা যায় যে এগুলো আমরা সেই সুযোগটাই দিই না। অনেক সময় অল্পতেই জ্বর সর্দি হলো, নিজে থেকে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, এটাই আমাদের সমস্যা করছে বেশি আর কি। অ্যান্টিবায়োটিক একটা বাচ্চার জন্য কতটা ক্ষতিকর? অ্যান্টিবায়োটিক একদিকে যেমন জীবন বাঁচাতে হেল্প করে, আবার অন্যদিকে ক্ষতিও করতে পারে। তো সঠিকভাবে, সঠিক অবস্থা বাচ্চার কি হয়েছে না হয়েছে সঠিক ডায়াগনোসিস করে তারপরে সেই অনুযায়ী যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক তবে দেওয়া দরকার। মানে যে কোনো জিনিসের যথেচ্ছ ব্যবহার করলে তার সাইড ইফেক্ট বা খারাপ দিকগুলো অবশ্যই তার প্রভাব ফেলবে আর কি। তো মানে এখনকার দিনে যা দেখা যাচ্ছে যাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে, মানে খুব বাজেভাবে অ্যাবিউজ হচ্ছে আর কি, বলা যেতে পারে আর কি। যেমন এখনই বলি, এখন বেশিরভাগই বাচ্চা হাই ফিভার নিয়ে আসছে। তো হাই ফিভারটা স্বাভাবিকভাবেই বাবা মার চিন্তার কারণ ডেফিনেটলি, যে জ্বর কমছে না সহজে। এবার সেটা ভাবতে গিয়ে নিজেরাই প্রথম দিনেই, এমনিতে এখানে প্রথম আমরা 3 দিন অন্তত অপেক্ষা করতে বলি, যদি না কোনো খারাপ সাইন থাকে, যে 3 দিন পর্যন্ত অন্তত অপেক্ষা করুন, তারপরে দেখা যাবে যে কি হচ্ছে, আর কোনো নতুন সিমটম ডেভেলপ করছে কিনা। কিন্তু অলরেডি বাচ্চাগুলো আসছে, হয়তো রাত থেকে জ্বর হয়েছে, সকালে বলছে অলরেডি 2টো অ্যান্টিবায়োটিক সাথে চলে আসছে। তো যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নেই সেখানে ডবল অ্যান্টিবায়োটিক পড়ে যাচ্ছে। তো এগুলো তো এক সময় তো বাচ্চার শরীরের উপরেও এফেক্ট পড়বে, এমনকি আমাদের ওভারঅল সমাজ, দেশ, সবার উপর, পৃথিবী সবার উপরে এফেক্ট পড়বে আর কি এক সময়। স্যার এই অ্যান্টিবায়োটিক যে বাচ্চারা খাচ্ছে, স্যার সেটা আপনার সাথে পরামর্শ করে সেটা নিচ্ছে না তার আগে? আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরাই শুরু করে দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে। এবার যারা বেশি কনসাস যে না অ্যান্টিবায়োটিক যখন তখন খাওয়ানো উচিত নয়, তারা অবশ্যই অপেক্ষা করছে, তারা ডক্টরের পরামর্শ নিয়েই করছে। কিন্তু আমাদের দেশে যা পপুলেশন, তাতে সবার পক্ষে হয়তো ডাক্তার দেখানো সবসময় সম্ভব হচ্ছে না, একটা বড় কারণ। কারণ ফাইন্যান্সিয়ালি বেশিরভাগ লোক আমাদের কাছে যারা আসে, হয়তো 50 to 60 70%ই বলতে পারি যে মানে মানে পোর ব্যাকগ্রাউন্ড থেকে আসে। স্বাভাবিকভাবে সবসময় হয়ে ওঠে না যে একজন সবসময় বিশেষজ্ঞর কাছেই আসবে। তো ওরা বেশিরভাগই গ্রামের ডক্টরের কাছে যেমন স্বাভাবিকভাবে সেখানে অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকবার একটা বাচ্চা সর্দি কাশিতে ভুগছে, তো হয়তো কখনো আমরা প্রেসক্রাইব করেছি কোনো অ্যান্টিবায়োটিক, কখনো সময় তো জানি যে এই ডক্টর তো এই অ্যান্টিবায়োটিকটা দেয়, ওটাই আবার নিজে থেকেই শুরু করে দেয় আর কি। এই ধরনের প্রবলেম গুলো দেখা যায় আর কি।
আপনি একটা প্রেসক্রিপশন লিখেছেন, হুম, সেই প্রেসক্রিপশন দেখে সেম ধরনের 6 মাস পরে 1 বছর পরে কোনো একটা বাচ্চার সেম অসুখ হয়েছে, সে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পূর্বে সেই প্রেসক্রিপশন দেখে সেম মেডিসিন খাওয়ায়। স্যার, এটা কতটুকু মানে ঝুঁকিপূর্ণ? অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ একই ধরনের সিমটম অনেক সময় অন্য অসুখের লক্ষণ হতে পারে, বা সব সময় সিজন অনুযায়ী ভাইরাস ব্যাকটেরিয়া প্রকোপটা কোন সময় কোনটা বেশি হচ্ছে এগুলো তো চেঞ্জ হতে থাকে। প্লাস বয়স অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজ সেগুলো ম্যাটার করে, বয়স এবং ওয়েট অনুযায়ী। তো অনেক কিছু ফ্যাক্টর থাকে আর কি। আর আমরা তো বলি যে সর্দি কাশি হওয়া মানে তো অ্যান্টিবায়োটিক নয়। হ্যাঁ, মানে আরো অনেক কিছু দেখার ব্যাপার আছে একটা অ্যান্টিবায়োটিক শুরু করার আগে আর কি। তো এই অডটা অ্যান্টিবায়োটিক যেটা পপুলার হয়েছে, যেটা আমরা সিম্পল কোনো মেডিসিন শপে গেলে তারা দিয়ে দেয়, বাড়ির আশেপাশে যে ফার্স্ট এড যেগুলো ডক্টর রয়েছে তারা দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক এই জিনিসটা কি স্যার? অ্যান্টিবায়োটিক কথাটা হচ্ছে, অ্যান্টি মানে তো স্বাভাবিকভাবেই কারো বিরুদ্ধে কাজ করে, বায়োটিক্স মানে একটা বিভিন্ন রকম জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তো অ্যান্টিবায়োটিক একটা ব্রড টার্ম, মানে এর মধ্যে অনেক কিছু আছে। অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি প্রোটোজোয়াল, এরকম বিভিন্ন রকম যে জীবাণুগুলো আছে। মানে ফাঙ্গাস মানে ছত্রাক স্বাভাবিকভাবে, ব্যাকটেরিয়া তো মানে এক ধরনের জীবাণু, ভাইরাস আলাদা একটা জীবাণু। তারপরে ধরুন অ্যান্টি প্রোটোজোয়া মানে ধরুন এই যে যেমন একটা ম্যালেরিয়া বলতে পারেন একটা প্রোটোজোয়াল ডিজিজ, তারপর আমাশয় অনেক সময় প্রোটোজোয়াল ডিজিজ। তো প্রত্যেকটা জীবাণু আলাদা আলাদা। তো তাদের জন্য যখন একটা অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে তখন স্পেসিফিক গ্রুপ অনুযায়ী তার নামকরণ হয়। মানে অ্যান্টিবায়োটিক একটা ব্রড টার্ম। ধরুন একটা ডক্টর, এমবিবিএস ডক্টর, তারপরে তো ভাগ হচ্ছে, স্পেসিফিকেশন হুম, হচ্ছে যে শিশু ডক্টর বা মেডিসিনের ডক্টর বা নিউরোলজিস্ট, এই যে ভাগগুলো হচ্ছে সেরকম অ্যান্টিবায়োটিকের আন্ডারে আবার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি প্রোটোজোয়াল হুম। এই ধরনের মানে আমরা ভাগ করি আর কি। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক মানে বুঝি অ্যান্টিব্যাকটেরিয়াল বেশিরভাগ ক্ষেত্রে। এবার কিছু ক্ষেত্রে ধরুন অ্যান্টিব্যাকটেরিয়া ভাইরালও দিতে হয়, সেটা অসুখ বিশেষে। বেশিরভাগ ভাইরাসে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, মানে এগুলো সেলফ লিমিটিং বলি। মানে ওই বেশিরভাগ ক্ষেত্রে 3 দিন, কারো 5 দিন, কারো 2 সপ্তাহ থাকতে পারে ভাইরাল ডিজিজগুলো। তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই, বরং সিমটোম্যাটিক ট্রিটমেন্টের দরকার হয়। হুম। আর কিছু কিছু ইন্ডিকেশন আছে যেখানে অ্যান্টি ভাইরাল লাগতে পারে, এরকম আর কি। তারপর কিছু কিছু জায়গায় যেমন অ্যান্টি ফাঙ্গাল লাগতে পারে, সেটা ডক্টররা তার বাচ্চার সাইন সিমটম সবকিছু দেখে ক্লিনিক্যাল এক্সামিন কখনো কখনো ইনভেস্টিগেশন করে বোঝে, তারপরে সেই অনুযায়ী প্রেসক্রাইব করে আর কি। একটা বাচ্চার, যেটা প্রথমে বললেন, 10 বার কিংবা তার আশেপাশে ঠান্ডা জ্বরটা স্বাভাবিক, কিন্তু কখন একজন মানে প্যারেন্টসের সেটা সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত? এবার হচ্ছে দেখুন, যদি এই বারবার এই সর্দি কাশি হওয়ার জন্য বাচ্চা ধরুন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাধা পড়ছে, ধরুন ওজনটা ঠিকঠাকভাবে বাড়ছে না, হুম, সেটা ফিজিক্যাল গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল গ্রোথেও কোনো প্রবলেম হচ্ছে, তারপরে ধরুন বারবার হসপিটালে অ্যাডমিশনের দরকার হচ্ছে, সেগুলোতে তো অবশ্যই চিন্তা করতে হবে। হুম, ধরুন বাকি এমনি যে 2-3 দিন ধরে জ্বর হলো আবার নিজে থেকে সেরে গেল, হুম, শুধু প্যারাসিটামল দিয়ে দিয়ে, বাকি মানে জাস্ট মেনলি প্যারাসিটামল, বাকি রেস্ট, জল খাওয়া বেশি, এই করে যদি সেরে যায় সেটা, হুম, তাহলে তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগছেই না। কিন্তু যে ক্ষেত্রে একটু লং টার্ম ধরুন সর্দি কাশি হচ্ছে, বিশেষ করে প্রচন্ড কাশি, শ্বাসকষ্ট, যার জন্য কখনো কখনো ভর্তিও করতে হচ্ছে, অ্যাডমিশন করার দরকার হচ্ছে, সেই সব ক্ষেত্রে তখন অবশ্যই একটু চিন্তা করতে হবে। আর বিশেষ করে ওই যে বললাম যে একটা ওয়েট গেনের ব্যাপারটা আছে, ওয়েট লস বা ওয়েট গেনের ব্যাপারগুলো, সেগুলো অবশ্যই এটা আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি আর কি, যে তখন আমাদেরকে ভাবতে হবে যে কি কারণ থাকতে পারে যে যার জন্য বারবার এটা হচ্ছে আর কি। তাহলে একটা প্যারেন্টস ন্যাচারালি তার বাচ্চার কিভাবে ইমিউনিটি বুস্ট করবে? ইমিউনিটি বুস্ট বলতে একটা তো মানে হেলদি শরীর মানে তার ইমিউনিটি ডেফিনেটলি ভালো আছে। এবার হেলদি শরীর কখন তৈরি হবে, একটা তো একটা ম্যাটারনাল ইমিউনিটি পায় একটা বাচ্চা বিভিন্ন ধরনের অসুখ থেকে, মায়ের এই যে মায়ের থেকে জন্ম নিল, তারপরে এই যে মায়ের ব্রেস্ট ফিডিং করছে, এগুলো একটা ন্যাচারাল ইমিউনিটি তো দেয়। তার সাথে সাথে হেলদি ফুড যদি খায় সে, সেখান থেকে ইমিউনিটি পাবে। তারপরে ধরুন একটা অ্যাডিকুয়েট স্লিপ হওয়াটা খুব দরকার, অ্যাডিকুয়েট স্লিপ ইটসেলফ একটা ইমিউনিটির কাজ করে আর কি, এগুলো। আর তাছাড়া হচ্ছে এখনকার দিনে ভ্যাকসিনেশনটা একটা খুব ভালো পার্ট নিচ্ছে আর কি আধুনিক যুগে। কারণ ভ্যাকসিনেশনটা তো এক সময় লোকের মধ্যে অতটা মানে সজাগ ছিল না,
তো একটা সময় শুনতাম যে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে রিফিউজ করতো অ্যান্টিবায়োটিক, এমনকি ভ্যাকসিনেশন। এমনকি আমরা শুনেছি যখন আমরা মেডিকেল পড়ি, আমাদের স্যারেরা বলতেন যে আমরা জঙ্গিপুর ডিস্ট্রিক্টে যেতাম এবং আমাদেরকে রিফিউজ করতো, মানে আমাদেরকে অ্যাকসেপ্টই করতো না। এবং বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচলিত ছিল, এখনো আছে, কিন্তু তখন আরো বেশি ছিল। তো এখন আমি যা দেখছি প্র্যাকটিসে অনেকটাই অ্যাকসেপ্টেন্স বেড়েছে। মানে গভর্নমেন্ট সেক্টর থেকে যে ভ্যাকসিনগুলো আমি তো চেক করি প্রায়, কারণ বাচ্চা যখন রিকারেন্ট ভুগছে, সে বারবার আসছে আমাদের কাছে, আমাকেও তো ভাবতে হয় কেন হচ্ছে। তখন আমি স্বাভাবিকভাবেই ওদের হেলথ রেকর্ডের মধ্যে একটা ভ্যাকসিনেশন চার্টটা খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি সবসময় বলি যে সাথে করে নিয়ে আসবে এবং চেক করি যে সেগুলো ঠিকঠাক করে পেয়েছে কিনা। তো যা শুনেছিলাম ওই সময় বা যেটুকু অভিজ্ঞতা ছিল এমবিবিএস লাইফে আমার, তো তার থেকে এখন ভ্যাকসিনেশন কভারেজ যেটা বলতে পারি অনেকটাই বেড়েছে, কিন্তু এখনো অনেকটা গ্যাপ রয়ে গেছে। বিশেষ করে আমার কাছে যে পেশেন্টগুলো আসে, 50% ধরে রাখতে পারেন ঝাড়খণ্ডের, 50% বেঙ্গলে। তবে ঝাড়খণ্ডে তো ওই দিক দিয়ে আরো পিছিয়ে আছে, হুম। মানে ওদের তো আসেই না ঠিকঠাক করে বলতে গেলে, মানে গভর্নমেন্টের তরফ থেকেই অনেকটা হয়তো গাফিলতি থাকতে পারে, এরকম বলতে পারি আর কি। ঠিক আপনাদের টাইমে ঠিক যদি বলতে যাই, তখন স্যার একটা যে বাংলায় বাসি ভাত, হ্যাঁ, যেটা তো আমরা ইংরেজিতে অনেক সময় বলি প্রোবায়োটিক্স ফুড, প্রোবায়োটিক্স। স্যার এটাকে অনেক সময় আজকাল বিশ্বভাবে ট্রেন্ড চলছে, এটাকে অ্যান্টিবায়োটিক বলে তুলে ধরছে। হ্যাঁ, কন্ট্যাক্ট অফ অ্যান্টিবডি আমাদের বডি তৈরি। স্যার এই জিনিসটা কতটা সত্য এবং সেটা কি সত্যি উপকারী? সত্য বলতে প্রোবায়োটিক্স তো ডেফিনেটলি থাকে। কখনো তো ল্যাক্টোব্যাসিলাস বলে যে ব্যাকটেরিয়াটা হয় সেটা তো গ্রো করে, এবং সেটা আমাদের শরীরের জন্য উপকারী বটে আর কি। কারণ আমাদের ন্যাচারাল যে গাট ইমিউনিটি বা গাটে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ল্যাক্টোব্যাসিলাসটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানিজম। তো সেটা তো ডেফিনেটলি ওয়ার্ক করে আর কি। সেটা কোনো অ্যান্টিবায়োটিক নয়, কিন্তু আমাদের লোকাল গাট ইমিউনিটি যেটা বলি, হুম। মানে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই খুব তাহলে গুরুত্বপূর্ণ একটা আর কি। বাচ্চাকে স্যার যদি খাওয়ানো যায় তাহলে সেটা কি স্যার সেফ? খাওয়ানো যাবে। আর কারণ আজকাল প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি বাচ্চাদের সবসময় গরম গরম খাবার খাওয়াতে চাই, হুম। ঠান্ডা একদম দূরে থাকতে চাই। হুম। তারপর তাদের অভিযোগ থাকে আমার বাচ্চার একটুতেই মানে ঠান্ডা জ্বর এটা ওটা। হুম। তো সেক্ষেত্রে তাহলে মোটামুটি খাওয়ানো যেতে পারে। খাওয়ানো যেতে পারে। বাচ্চাদের ছোটবেলা থেকেই যে প্যাম্পাস ইউজ করা হচ্ছে, হুম। হ্যাঁ, সেটা কি মানে তাদের জন্য কোনো ক্ষতিকর এটা হচ্ছে, না এটা নর্মাল টাইপ? মানে সেরকম কোনো ক্ষতি নেই বলতে গেলে। একটা তো লোকাল একটা ইরিটেশন হওয়ার জন্য, ধরুন অনেকক্ষণ ধরে পড়ে থাকলে লোকাল ইরিটেশন জন্য তার র্যাশ বেরোতে পারে। তো সেটার জন্য তো একটা তো যতটা সম্ভব, মানে খুব প্রয়োজন না হলে না ইউজ করতে। ধরুন কোথাও বাইরে যাচ্ছে ডেফিনেটলি ইউজ করতে হবে। রাতের সময় ছোট বাচ্চা খুব যারা, তাদের ক্ষেত্রে তো রাতের বেলা তো ইউজ করতে হবে, কারণ ফ্যামিলি আজকাল তো বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট ফ্যামিলি হয়ে গেছে। এবার একা একা সামলানো অনেক সময় চাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে তো ইউজ করতেই পারে। কিন্তু প্রায় মানে সেটাও মানে কাট ডাউন করতে হবে, কাট শর্ট করতে হবে, যতটা কমানো যায় আর কি। আর খুব বেশি যে খারাপ এফেক্ট আছে সেটা বলবো না। লোকাল ইরিটেশন, র্যাশ বেরোনো ছাড়া, অনেকে বলে যে ঠান্ডা লেগে যায়, সেটা নয় যে অনেকক্ষণ ভিজে আছে ইউরিনের মধ্যে বলে ঠান্ডা লেগে যায়, ওগুলো ভুল ধারণা আর কি। ঠিক আছে। তবে আজকাল তো অনেক উন্নত ধরনের প্যাম্পার্স বেরিয়েছে যেগুলো স্কিন ফ্রেন্ডলি বলা যেতে পারে, সেগুলোতে র্যাশ কম হয়। প্লাস বিভিন্ন ধরনের র্যাশ ক্রিম আছে যেগুলো বিফোর ওটা ইউজ তার আগে অ্যাপ্লিকেশন করে দিতে হয়, খুলে দেওয়ার পরে অ্যাপ্লাই করে আবার একটু ওপেন রাখলে জিনিসগুলো তাড়াতাড়ি সেরে যায় আর কি। আজকাল ফ্যামিলি গুলো মানে ওই প্যারেন্টসদের মানে আলাদা আলাদা ভাবে হয়ে যাচ্ছে, ছোট ছোট শর্ট শর্ট ফ্যামিলি হয়ে যাচ্ছে। প্লাস এর সাথে সাথে একটা বিশাল মেজর জিনিস দেখা যাচ্ছে, সাথে সাথে কি করছে প্যারেন্ট, সেই বাচ্চাটার কে হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিচ্ছে, মানে যাতে কি ওই মা তার কিংবা বাবা তার নিজের কাজটা করতে পারে, এবং সেই বাচ্চাটা সেই দিকটায় স্ক্রিনে দিয়ে তাকে কিছুটা মানে ওই দিকটা ইন্ডালজ থাকে। তো এইটা একটা বাচ্চার লং টার্মে কি ক্ষতি করবে, না এটা জাস্ট ইটস ওকে? না, এটা ডেফিনেটলি ক্ষতি করছে, তো সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি আর কি। সব থেকে ইম্পর্টেন্ট এফেক্ট তো ব্রেনের মধ্যেই করছে ডেফিনেটলি। একটা তো অ্যাডিকশন তৈরি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডিলের একটা বড় একটা ভূমিকা আছে। যে কোনো মানে মেন্টাল মানে গ্রোথ ডিলে হবে, মেন্টাল ডেভেলপমেন্টে ডিলে হবে, স্লিপ ডিপ্রাইভেশন হবে। অনেক সময় মোবাইল দেখিয়ে দেখে খাওয়ানো যে ব্যাপারগুলো, সেগুলোতে তো বাচ্চা আলটিমেটলি মনোযোগ দিয়ে খাচ্ছে না। এবার একটা জিনিস মনোযোগ দিয়ে খাওয়া, সেই খাবারটার একটা টেক্সচার বোঝা, তার টেস্ট বোঝা, এগুলোটা ইম্পর্টেন্ট হয়। তো এবার ধরুন ও যদি অমনোযোগী হয়ে খায়, স্ক্রিনের দিকে তাকিয়ে খায়, তো ওই ব্যাপারগুলো ফিলই করছে না। এবার তাতে দেখা যায় হয় ওভার ফিড করবে, তাতে ওবেসিটি ডেফিনেটলি ডেভেলপ করবে, ডাইজেশনের প্রবলেম হবে। আবার অনেক সময়
কম খেতে পারে, মানে অপুষ্টি বা বেশি পুষ্টি দুটোই হতে পারে আর কি। মানে ম্যালনারিশড, আলটিমেটলি ম্যালনারিশ, না ওভার ওয়েট হতে পারে, আর ওজন কমে যেতে পারে, ডিস্ট্যান্ট ভিশন যেটা হয় সেটাতে প্রবলেম হতে পারে, এরকম অনেক কিছু এফেক্ট আছে আর কি। কিন্তু যেটা আমি প্যারেন্টসদের সাথে কথা বলেছি, প্লাস ওদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, তারা বলে আমার ছেলে কিংবা আমার মেয়ে সে তো মোবাইল থেকে খুব দ্রুত সবকিছু শিখে যাচ্ছে। এখানে এটা দেখছে, এটা দেখছে, এটা বিভিন্ন জিনিস মানে খুব তাড়াতাড়ি ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছে। তাদের মাথায় এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, তো স্যার এই চিন্তা ভাবনাটা কি সঠিক? না, এবার এটা করতে হবে যে ওই আর কি, মানে পেরেন্টসকেই কন্ট্রোল করতে হবে যে কি ধরনের কন্টেন্ট তাদেরকে দেখাবো দেখাবো না, কতক্ষণ দেখাবো, এই ব্যাপারগুলো থাকে। তো শিক্ষামূলক যেগুলো আছে সেগুলো তো অবশ্যই সেগুলো দেখানোর চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আর কি। কিন্তু সেটা ওই যে টাইম লিমিট থাকবে, কতক্ষণ দেখাবো হুম, দেখাবো না, এই ব্যাপারগুলো স্ক্রিনের ক্ষেত্রেও সেটাই আর কি। এবার ধরুন যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়, মানে বাচ্চারা যে যেটা মানে বললে যেটা ওরা শিখবে, সে দেখে দেখে সে শেখে, মানে তারা কপি করতে শেখে। হুম, তো স্বাভাবিকভাবেই মানে অ্যাকচুয়ালি ফাদার্স মানে ফ্যামিলি মেম্বারদেরকে তারা মানে কি বলবো ওটাকে, তাদেরকে আইডল ভাবে আর কি। তারা যেটা করবে সেটা সেখান থেকে তো শিখবে, তাদের যে বিহেভিয়ার, কথাবার্তার ধরন, তারা কিভাবে চলছে, কোন কোন কাজগুলো করছে, মানে হ্যাবিট গুলো, সেইগুলো থেকে তো বাচ্চা একটা শিখবে। তো তার জন্য মানে পেরেন্টস, ফ্যামিলি মেম্বারদেরকেও সেই মানে কি বলবো, মানে গুড হ্যাবিটস যেগুলো সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে আর কি। সেখান থেকে তো বাচ্চা আলটিমেটলি শিখবে। আপনি ধরুন বলছেন এটা করো না, ওটা করো না, এটা করো, এটা যত না বাচ্চা নেবে, তার থেকে আপনি যখন আপনার কাজের মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, হ্যাবিটের মাধ্যমে যখন ওটা শিক্ষা দিচ্ছেন, সেটা অনেক বেশি কার্যকরী, সেটা বাচ্চা ইজিলি অ্যাডপ্ট করবে। তো সেই ক্ষেত্রে ধরুন এই যে মোবাইল স্ক্রিনিং এর ক্ষেত্রে ওই তাই একই, আবার স্ক্রিন টাইম লিমিট প্লাস হচ্ছে কি ধরনের কন্টেন্ট দেখাবো, কনজিউম করছে। সেই ব্যাপারগুলো দুটোই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, একটা বাচ্চার যেটা বললেন, একটা ঘুমটা যথেষ্ট পরিমাণে দরকার একটা বাচ্চার জন্য। ধরুন ওই 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য কতটুকু ঘুম প্রয়োজন? আরে মোটামুটি এমনিতেও ধরুন 10-12 ঘন্টা তো লাগবেই। দশ আট বারো থেকে ঘন্টা দশ ঘন্টা মানে 8 ঘন্টার নিচে তো নয়, ডেফিনেটলি 8 ঘন্টার উপরে লাগবেই আর কি। এবার এটা তো এজ অনুযায়ী ডেফিনেটলি ডিফার করবে আর কি, যেমন যেমন এজ বাড়বে সেটা রিকোয়ারমেন্ট কমবে। কিন্তু এই অ্যাডাল্টেই তো বলা হয় 6 থেকে 8 ঘন্টা অ্যাডিকুয়েট স্লিপ হতে দরকার, তো হম। ওদের ক্ষেত্রে তো আরো বেশি লাগবে আর কি। কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে, ওরা তো রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত জেগেই থাকছে। হুম হুম। আর তার ফলে আমার মনে হয় ঘুমটা সে 10-12 ঘন্টা আই থিঙ্ক হচ্ছে। স্যার আপনার কি মনে হচ্ছে হচ্ছে? না, সেইভাবে হচ্ছে না বলতে গেলে। তার জন্য কি আরো ডিজিজ গুলো বেড়ে যাচ্ছে? এটা হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে সেটা। একটা বাচ্চার, ও যত বেশি পড়বে, উঠবে, তাতে নাকি স্যার ওর গ্রোথটা ভালো হয়। স্যার এটা কি ঠিক? সেটা তো একটা আছেই ডেফিনেটলি, হ্যাঁ। কিন্তু সেখানেও খেয়াল রাখতে হবে যাতে বড় কোনো চোট না লাগে, সেটাও খেয়াল রাখতে হবে। মানে টুকিটাকি একটা নিজে থেকে শেখা, যেটা মানে ঠেকে ঠেকে শেখা বলা যেতে পারে, হুম, হুম, সেটা তো যদি তাকে অপরচুনিটি না দেওয়া হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেমন আমরা যখন একটা বাচ্চার ডেভেলপমেন্ট অ্যাসেস করি, হুম, ধরুন একটা বাচ্চা বসতে শিখলো কিনা, দাঁড়াতে শিখলো কিনা, তো সেটাও আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা তো যে বাচ্চার, আমরা ঠিক করি যে বাচ্চারা প্রিম্যাচিওর যদি হয়ে থাকে, ধরুন তা সে 2 মাস আগেই হয়ে গেছে, তাহলে ওটাকে আমাকে কনসিডার করতে হবে যে যে অ্যাকচুয়াল এজ কত, সেখানে আমাকে 2 মাস মাইনাস করে তারপরে ডেভেলপমেন্টাল এজ হিসেবে মানে আমাকে করতে হবে যে একটা 6 মাসের বাচ্চা মোটামুটি বসতে শেখে সাপোর্ট ছাড়াই, তো সেটা ধরুন একটা 2 মাস আগে হয়েছে, তার বয়স হচ্ছে মানে এমনিতে পোস্ট মানে ডেলিভারি হচ্ছে তার এজ হচ্ছে 6 মাস, কিন্তু অ্যাকচুয়াল এজ হচ্ছে ওর 4 মাস, তো সেক্ষেত্রে বুঝতে পারবে না, তো সেটা একটা কনসিডার করি। আর একটা হচ্ছে যে তাকে অপরচুনিটি কতটা দিচ্ছি আমরা, সারাক্ষণ যদি সে কোলে থাকে, হুম, তাকে যদি সুযোগই না দিই বসতে, হুম। তাহলে সে তো শিখবে না। তো দুটোই ব্যাপার, একটা হচ্ছে তার অ্যাকচুয়াল এজ কত, হ্যাঁ, আর তার সাথে তার কতটা অপরচুনিটি তাকে দিচ্ছি। তো সেই রকমই আর কি, সে যদি আহ, নাই করবে তো সে তো শিখবে না। ধরুন একটা কাজ আমি বারবার নিজে একজনকে করে দিয়ে দিচ্ছি, তো সে তো আর সেই জিনিসটা শেখার চাহিদা থাকবে না। হুম, হুম, এবার তাকে যদি মানে হয়তো আপনি নজর রাখছেন, হুম, আপনার এতেই থাকছে, নজরে থাকছে, কিন্তু আপনি ওকে করতে দিচ্ছেন, অ্যালাউ করছেন, তো ও নিজে থেকে শিখবে জিনিসটা, যে ছোট ছোট প্রবলেম সলভ করতে গিয়ে তো বড় প্রবলেম সলভ করবে। ধরুন একটা তাকে বাধা অতিক্রম করতে হবে, এবার ওর পক্ষে সম্ভব, ওকে যদি অপরচুনিটি, একবারে পারবে না, দুবারে পারবে, তিনবারে পারবে, চারবারে পারবে, এইভাবে তাকে সুযোগটা দিতে হবে। এবার যদি আমি ভাবি না ওকে ওইগুলো করতেই দেবো না, সবসময় নিজে থেকে আমি পার করে দেবো, তাহলে তো ও সেই জিনিসগুলো শিখবে না। তো সেই দিক দিয়ে বলতে গেলে টুকিটাকি যে ছোটখাটো হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, এগুলো করতে দিতে হবে আর কি। এটা একটা খুব সুন্দর বলেন। বাচ্চাদের হোঁচট খেয়ে তাকে, শিখতে হবে। হ্যাঁ, এর সাথে সাথে স্যার আরেকটা জিনিস দেখা যায়, একটু খালি উল্টে উল্টে গেলেই বাচ্চা এই মানে বাচ্চার কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু আবার
পরক্ষণে আবার কোনো বাচ্চা দেয় 4-5 হাজার খরচের কোনো কিছু আসে না। স্যার এর মানে এর দুটো ডিফারেন্সটা কি তাদের? কারণ ছোট বাচ্চা সে তো দুজনেই ন্যাচারাল ভাবে এসছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকে তো আলাদা আলাদা কি বলবো ওটাকে, সেন্সিটিভিটি বলতে পারেন। হ্যাঁ কেউ অল্পতেই কান্না করে, কেউ বেশিতে কান্না করে, সবার সেন্সিটিভিটি বা পেন সেন্সিটিভিটি বলতে পারেন হ্যাঁ। সবার সমান নয়, এটা একটা ব্যাপার থাকে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে আলাদা আলাদা হয়, প্রত্যেকটা বাচ্চা মানুষ হয়, হুম তো এক এক জায়গায় লালন পালনের পদ্ধতি তো আলাদা। হুম তো কোথাও দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, তাও অতটা ম্যাটার করে না। হুম হ্যাঁ, তো ওইভাবে মানুষ হচ্ছে। হুম তো আবার একজন মানুষ আছে কিছু একটা হলো, তাতেই মনে হচ্ছে অনেকটা আদর জড়িয়ে অনেক কিছু বড় হয়ে গেল, বাচ্চা কেমন ভাবে আদর করতে শুরু করলো, যাতে করে দেখা যাচ্ছে বাচ্চাটাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে আমি তো অল্পতেই বেশি আদর পেয়ে যাচ্ছি। তো ব্যাপারটা ওটা করতে গিয়েও বাচ্চা অনেক সময় কিছুটা বলতে পারেন যে এক্সেসিভ রিয়াকশন শো করে আর কি, এরকম আর কি হতে পারে এই জিনিস। তার মানে এতে কি ডেভেলপমেন্টে প্রবলেম হয়? কিছুটা মানে এই যে বিহেভিয়ারাল চেঞ্জ গুলো তো আসে এগুলো থেকে অনেকটা, হুম। মানে কোন ধরনের পরিবেশে মানুষ হচ্ছে তার উপরেও তো অনেকটা ডিপেন্ড করে না। অনেক হুম কারেজটা ওই একটা বাচ্চার মধ্যে সেই চলে আসে, এর হুম মধ্যে সেই লেভেলে আসে না, হুম ইন্ডিপেন্ডেন্টলি ভাবে হুম লং টার্ম। হুম না, অনেকে আর একটা ক্ষেত্রে বলি, যেটা মানে সিম্পল কথা যেটা আমরা গ্রামে বলি আর কি, যে ধরুন বিশেষ করে পোর ফ্যামিলিতে আর কি বলতে গেলে অনেকগুলো বাচ্চা ধরুন, তো ওদের ক্ষেত্রে ধরুন নাকে পোঁটা পড়ছে করছে, হুম। খেয়ে নিচ্ছে, ওদের কাছে অনেক সময় ম্যাটারই করে হ্যাঁ না হ্যাঁ কিছু, হ্যাঁ। তাই না? তো ওইভাবে মানুষ হয়ে যাচ্ছে, হয়তো বড় কিছু হচ্ছে না, আবার অনেকে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ধরুন একটা ফ্যামিলিতে হতে পারে যে অল্প একটু হালকা নাক দিয়ে সর্দি পড়লো বা হাঁচি পড়লো, তাতে ওরা ওটা নিয়ে অনেক সময় প্যানিক করে বসছে আর কি। হুম। তো তো তাহলে অ্যাকচুয়াল অ্যাওয়ারনেসটা কি, কখন আমরা বুঝবো কি হ্যাঁ ঠিক এই মুহূর্তে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? অ্যাওয়ারনেস বলতে ওটাই আর কি, যে হ্যাঁ ধরুন যেটা যে কোনো জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে কোনো লাইফে চলতে গেলে আর কি, হ্যাঁ। আমি যেটা মনে করি আর ফলো করি, যে যেটা আমার ডে টু ডে লাইফে হ্যাম্পার করছে, হুম হ্যাঁ, রাতের স্লিপ ডিস্টার্ব করছে, সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে বলি আর কি। ধরুন একটা কাশি হচ্ছে, হুম যে কাশি হয়তো ওর স্লিপ ডিস্টার্ব করছে না, ডে টু ডে লাইফ হ্যাম্পার করছে না, সেটাকে অতটা বেশি মানে সিরিয়াস নাও ভাবতে পারি। অবশ্যই সেটা ভাববো যে কি থেকে হচ্ছে না হচ্ছে, কিন্তু অত সিরিয়াস নাও হতে পারে। কিন্তু যে ক্ষেত্রে ধরুন তার স্লিপ ডিস্টার্ব হচ্ছে রেগুলারলি, তার কোয়ালিটি অফ স্লিপ ডেফিনেটলি হচ্ছে, তারপরে কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হচ্ছে, কারণ সেই তো আলটিমেটলি স্লিপের উপরে আবার দিনের বেলায় তার অ্যাক্টিভিটি বিহেভিয়ার, তার ওয়ার্ক পারফরমেন্স সবই তো নির্ভর করছে। তো আলটিমেটলি ওটার তো একটা এফেক্ট পড়বেই। তো সেইগুলোকে গুরুত্ব দিই, যে তার কাশির তীব্রতা কতটা, বা যে কোনো একটা অসুখের তীব্রতা কতটা, সেটা ওই তার স্লিপ দিয়ে, তার ডিস্টারবেন্স দিয়ে, এগুলো দিয়ে আমরা বিচার করার চেষ্টা করি আর কি। আজকাল আরেকটা খুব মেজর প্রবলেম, বাচ্চাদের সে মায়ের দুধ অনেকে ঠিকঠাক পায় না। সেই বাচ্চাকে বাইরে থেকে যে কৌটো দুধ খাওয়ানো হয়, সেক্ষেত্রে কি বাচ্চার হম কতটা ইম্প্যাক্ট করতে পারে? না দ্যাটস ওকে? এমনিতেই যেটা হচ্ছে যে আমরা তো সবসময় প্রমোট করি, ব্রেস্ট মিল্ক প্রমোট করি ব্রেস্ট ফিডিং এর জন্য। অনেকে আমার কাছে আসে, অনেকে কোটো লিখতে চায়, অনেক লিখতে বলতে চায়, তবুও আমি সবসময় চেষ্টা করি যে অন্তত বলি, অন্তত 5 মিনিট যতটুকু টাইম থাকে মানে ওই মধ্যে বলার চেষ্টা করি যে ব্রেস্ট মিল্কটা কত জরুরি বাচ্চার জন্য, সেই সঙ্গে মায়ের জন্য আর কি, বোঝানোর চেষ্টা করি। তারপরে যখন কেউ চায় তখন অবশ্যই তখন লিখে দিতে হয়, কিছু করার নেই। এবার মেন হচ্ছে আমরা দেখি যে যে ক্ষেত্রে মা অসুস্থ, বা কোনো কারণবশত মায়ের দুধ খাওয়ানো যাবে না, হ্যাঁ, বা মা নেই, তো সেক্ষেত্রে তো দিতে মানে মোট কথা বলি যে উপায় না থাকলে দাও, কিন্তু উপায় থাকলে আমি চেষ্টা করি যে মা যদি সুস্থ থাকে মায়ের দুধটাই চেষ্টা করে, এবং সেটাকে আমরা বলি যেটা মায়ের ব্রেস্ট মিল্কটা নির্ভর করেছে অনেকটা পজিটিভ চিন্তা ভাবনা থেকে। পজিটিভ চিন্তা ভাবনা থাকবে, অ্যাডিকুয়েট স্লিপ হবে, অ্যাডিকুয়েট রেস্ট হবে, সঠিক পুষ্টিকর খাবার খাবে, তাহলেই দুধ হবে, প্লাস বাচ্চা বারবার বুকে লাগিয়ে টানবে সঠিকভাবে, একটা একটা স্টিমুলেশন পাবে। তাই এতগুলো জিনিসের উপর নির্ভর করছে একটা সঠিকভাবে ব্রেস্ট মিল্ক হচ্ছে কিনা। এবার আজকালকার যুগে দেখা যাচ্ছে মায়েদের অনেক সময় কনফিডেন্সের অভাবও থাকছে, এটা অনেক সময় ফ্যামিলি সাপোর্টটাও দরকার হয়, যে না তুই সুস্থ আছিস। জানি যে একটা সিজার হচ্ছে আজকাল, যেমন সিজারটা অনেকটা কমন হয়ে গেছে। তো আমি বলতে চাইছি যে সিজারটা অবশ্যই একটা বড় অপারেশন, তারপরেও আমাদেরকে মেন্টালি একটা ওকে সাপোর্ট দিতে হবে, যে না তুই তো অসুস্থ নস, যে বড় কোনো অসুখ হয়ে গেছে, তো চেষ্টা করলে দুধটা হবে, তুই পজিটিভ ভাবতে থাক, তোর বাচ্চা সুস্থ। তো তোকে তোর তোর জন্য প্লাস বাচ্চার জন্য দুজনের জন্য বেস্ট মিলটা দরকার। তো সেই পজিটিভ থিঙ্কিং থেকে বারবার ওকে বুকে লাগানো, সঠিকভাবে মানে বাচ্চাকে পজিশন অনুযায়ী বসানো, এবং মানে বসিয়ে বলতে ল্যাচিং যেটা করা বলি আর কি, সেটা করা, বারবার বুকে লাগানো, তাতে হচ্ছে ব্রেস্ট মিল্কটা সিক্রেশন হবে ভালো। আর
সেই সঙ্গে পুষ্টিকর খাবার খাওয়ার ব্যাপারগুলো থাকে আর কি। তো ওটা চেষ্টা করি আমি সবসময় আর কি। তো ডেফিনেটলি মায়ের দুধের তো উপকারিতা ডেফিনেটলি ন্যাচারাল ইমিউনিটি পাচ্ছে, অনেক রকম অ্যাডভান্টেজ মায়ের ক্ষেত্রেও আছে বা বাচ্চার ক্ষেত্রেও আছে। আর ওরা চেষ্টা করছে মায়ের ব্রেস্ট মিল্কের মতো করে করার, কিন্তু এটা তো কখনো সম্ভব হবে না, কিছু না কিছু গ্যাপ থাকবেই আর কি স্বাভাবিকভাবে। তো আলটিমেটলি যেটা চেষ্টা করি আমরা, যে ক্ষেত্রে উপায় নেই সেক্ষেত্রে নাও, যে ক্ষেত্রে উপায় আছে বা মা সুস্থ আছে বেস্ট মিলটাই খাওয়ানোর চেষ্টা করো, এই হচ্ছে ব্যাপার। অনেক প্যারেন্টস কিংবা অনেক মা তার মানে মনে করে টাইম নষ্ট হয় বলে বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না, সে তখন কি করে, কৌটো দুধ প্রেফার করে। সেই সমস্ত মায়েদের কিছু বলতে চান স্যার? বলে কিন্তু অনেক সময় মায়েরা যেটা খাওয়ায় যে অনেক সময় মনে হয় তাদের যে পেট ভরছে না, বলে বাচ্চা কান্নাকাটি করছে, এই ক্ষেত্রেই আমরা সিচুয়েশনটা বেশি পাই যে পেট ভরছে না, বাচ্চা কান্নাকাটি করছে, আবার একবার ওই কৌটো দুধটা দিয়ে দিলে বাচ্চা আবার চুপচাপ থাকছে আর কি। এই জিনিসটাই আমরা বেশি পাই আর কি। তো আমি একটাই বলি সবসময় যে যদি এক দুবার খাওয়াতে হয় না খাওয়ানোই ভালো, কারণ ওই ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই, এরকম কথাটা বলি আর কি। যে আমরা বলি সবসময় যে আপ টু 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু নয়, মানে আনটিল মেডিকেল ইন্ডিকেটেড, মানে মেডিকেল যদি কোনো ইন্ডিকেশন থাকে তখন ব্যাপারটা আলাদা, তাছাড়া অন্য কিছু নয় আর কি, এটাই বলার চেষ্টা করি। আর সেক্ষেত্রে ওই দুবার বা একবার লাগছে আমি বলবো না, এটাই বলি আর কি, চেষ্টা করি, কিন্তু ওটা কমনলি হয়ে থাকে দেখি। কিন্তু ওই জিনিসটা আমরা কম পাই যে ভালো লাগছে না বলে খাওয়াবো না, সময় নেই, এটা কমই পাই আর কি, না অন্তত আমার প্র্যাকটিক্যাল লাইফে আর কি। আর অনেক ক্ষেত্রে যে আর একটা আসে যে বেশিরভাগই আজকাল ওয়ার্কিং মাদার যেহেতু, তো তারা হয়তো 5 মাস পর্যন্ত প্রায় পাচ্ছে, দেখছি আমি প্র্যাকটিক্যালি দেখলাম যে ওই যেটা ম্যাটারনিটি লিভটা, তারপরে বলছে যে এবার তো আমি জয়েন করব, উপায় নেই, তো একটা দুধ লিখে দিন, এই ব্যাপারটা একটা ফেস করতে হয় আর কি। তো তখন হয়তো ওই 5 মাস পর্যন্ত খাওয়াতে পারছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে 1 মাসটা তখন একটু প্রবলেমেটিক হচ্ছে আর কি। তো তাদেরকেও কখনো কখনো বলি আমরা যে ব্রেস্ট মিল্কটা আপনি এক্সপ্রেস করে, মানে ওটাকে বের করে রেখে যেতে পারেন। হ্যাঁ, তো এমনি নর্মালি আমরা বলি যে ওটা 4 ঘন্টা রাখা যেতে পারে নর্মাল টেম্পারেচারে, খুব বেশি খারাপ ওয়েদার হলে তো আলাদা, মানে খুব হট টেম্পারেচার তো আলাদা, কিন্তু এমনি যে নর্মাল টেম্পারেচারে রাখতেই পারি। আর ফ্রিজে তো আমরা রাখতে পারি ওটা প্রায় 24 ঘন্টা, তো ওটাও পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমরা, মানে যতটা পারা যায় ব্রেস্ট মিল্কটাকে প্রমোট করার চেষ্টা করি আর কি। স্যার, একটা বাচ্চাকে জল কখন থেকে খাওয়ানো যেতে পারে? 6 মাসের পর থেকে। ন্যাচারাল জলটাও 6 মাসের পরে? আচ্ছা। আর বাইরের এমনি কোনো খাবার? যে কোনো, মানে ওই যে বললাম যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কথাটার মানেই হচ্ছে দুধ ছাড়া অন্য কিছু নয়, জলও নয়, অন্য কোনো খাবার তো মানে ছয় প্রশ্নই আসে মাসের না। পর থেকে? হ্যাঁ হ্যাঁ। স্যার, 6 মাসের পর থেকে আর এরকম কোন স্যার আজকাল যে যে ধরনের সিরিল্যাক্স প্লাস এই ধরনের এগুলো কি বাচ্চাদের জন্য সঠিক? সঠিক বলতে আমি তো প্রমোট করি সবসময় বাড়ির, মানে হোমমেড ফুড, মানে একটা কথা আছে কমপ্লিমেন্টারি ফুড বা উইনিং, নর্মালি আমরা বলি উইনিং, মানে 6 মাসে অন্য খাবার খাওয়ানো, সেমি সলিড বা সলিড ফুড বলি যেটা। তো ওটা যে ওই যে বললাম 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ, তারপরে বেস্ট মিল্কটা নিয়ম হচ্ছে 6 মাস পর্যন্ত মায়ের দুধটাই বাচ্চার জন্য অ্যাডিকুয়েট, মানে ওর জন্য আর এক্সট্রা কিচ্ছু দরকার, এক্সট্রা জলেরও দরকার নেই, কারণ সেই তো দুধের মধ্যেও অ্যাডিকুয়েট জল আছে, আলাদা করে পিপাসা পাবে না, ওতে থেকেই হবে। ওই জন্য বরং মাকে, মানে গরমকালে যেটা হয় যে মাকে এক্সট্রা জল খেতে হবে, আলটিমেটলি সেই দুধের মাধ্যমে জলটা পাবে, তাহলে এক্সট্রা জল খাওয়ার প্রয়োজন হচ্ছে না। বরং বাচ্চাকে যদি এক্সট্রা জল খাওয়ানো হয়, তাহলে একটা আছে যে বাচ্চার কিডনির তো একটা নিজস্ব ক্ষমতা আছে ওই সময়ের জন্য, তো সেই এক্সট্রা ওয়াটারটাকে হ্যান্ডেল করার তো ক্ষমতা থাকে না, তাতে আমাদের শরীরে যে বিভিন্ন রকম মানে কি বলবো ঘনত্ব রিলেটেড কিছু পরিবর্তন হয়, আরো কিছু পরিবর্তন হতে পারে, সেই জন্য করা হয়। আর 6 মাসে কেন অন্য খাবারটা শুরু হচ্ছে, আস্তে আস্তে ওর বডিটা ওর তো ডেভেলপ করছে, ডাইজেস্টিভ সিস্টেমটা রেডি হচ্ছে যে অন্য খাবার, প্লাস 6 মাসের পর থেকে মানে মাদার্স মিল্কটা, শুধুমাত্র মাদার্স মিল্কটা অ্যাডিকুয়েট নয়, কারণ যেমন যেমন বাড়ছে তার ক্যালোরি রিকোয়ারমেন্ট বাড়ছে, গ্রোথ রিলেটেড কিছু আরো রিকোয়ারমেন্ট বাড়ছে, তো সেগুলো শুধুমাত্র দুধ থেকে মিট হবে না, মানে পূরণ হবে না, তো স্বাভাবিকভাবে অন্যান্য খাবারগুলো শুরু করতে হচ্ছে। আর আমাদের টার্গেট থাকে যে 2 বছরের মধ্যে ফ্যামিলি ডায়েটটা যেন খায়, ওই জন্য আস্তে আস্তে আমরা সেমি সলিড ফুডগুলো, এবার সেই যে কমপ্লিমেন্টারি ফুড বা উইনিং অফ ফুড, সেখানে একটা ডেফিনেশনেই আছে যে সেটা হতে হবে হোমমেড, ইজিলি অ্যাভেলেবেল, তারপর হচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল, তারপর হচ্ছে যে লোকালি অ্যাভেলেবেল, মানে আলটিমেটলি চিপ, মানে কম দামে পাওয়া যাবে, এরকম জিনিসগুলো আছে ক্রাইটেরিয়ার মধ্যে। তো স্বাভাবিকভাবেই আমরা হোমমেডটাই খাওয়াতে প্রেফার করি। এবার যে ক্ষেত্রে ধরুন অনেকেই বলছে হয়তো টাইম থাকে না বা কোথাও ট্রাভেল করতে হচ্ছে, তখন হয়তো তাকে কিছু একটা লিখে দিতে হচ্ছে, কিন্তু বেশিরভাগই আমি প্রেফার করি যে বাড়ির খাবারটা খাওয়াতে আর কি।
কারণ বাড়ির খাবারের স্বাদটাই তো আলটিমেটলি ওকে সারা জীবন, ওটাই তো ওখান থেকে তো টেস্ট, ওই যে বললাম একটু আগে যে ও মুখে যে খাবারটা নেবে তার একটা টেক্সচার বোঝার ব্যাপার আছে, টেস্ট বোঝার ব্যাপার আছে। তা আমি শুরু থেকে তাকে ন্যাচারাল খাবারগুলোতে দেবো, কারণ আমার টার্গেট তো আমার সেই ফ্যামিলি ডায়েট খাওয়াবো আমি। এবার আমি যদি অন্য খাবার শুরু করি, বাইরের খাবার, তো সেই খাবারগুলো তো ন্যাচারাল খাবার নয়, সেটা যা ফ্যাক্টরিতে তৈরি করা খাবার বলতে পারেন আর কি। তো তার মধ্যে অনেক সময় মিষ্টি জাতীয় খাবার জিনিসও মেশানো থাকে। এবার আমরা তো এমনিতে 1 বছর পর্যন্ত মিষ্টি বা নুন জাতীয় খাবার বাচ্চাতে মানে আমাদের রিকমেন্ডেড নয়, বা আমরা নিষেধ করি আর এক কি, বছর পর্যন্ত? 1 বছর পর্যন্ত। ও, এবার অনেকে বলে যে খাবে না, মিষ্টি না হলে খাবে না, নুন না হলে খাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে যে মিষ্টি কোনোদিন খায়নি বা যে নুন কোনোদিন খায়নি, সে তো জানে না যে নুন কি জিনিস বা মিষ্টি কি জিনিস। হ্যাঁ। তার কাছে ওটাই নর্মাল, যেটা খাবে সেটাই নর্মাল। তো ওটা হচ্ছে আমরা বলার চেষ্টা করি আর কি। হুম। কিন্তু বাচ্চাদের তো প্রচন্ড হারে মিষ্টিও খাওয়ানো হচ্ছে আজকাল। সেক্ষেত্রে কি মানে ধরুন 1 ইয়ার প্লাস যে সমস্ত বাচ্চা, ওদের দেখা যাচ্ছে খুব ক্রেভিং মিষ্টির প্রতি, কেভিং, মানে ইন্টারনালি বডিতে কি কোনো প্রভাব পড়ে? এটা তো পড়েই, মানে এটা তো ধরুন মেন ব্রেন ডেভেলপমেন্টের উপরও প্রভাব আছে। অতিরিক্ত সুগারি আইটেম খেলে ব্রেন ডেভেলপমেন্টের উপর একটা প্রভাব আছে। আর ওরা সাধারণত দেখা যায় যে একটা নর্মাল বাচ্চা যতটা অ্যাক্টিভ থাকার কথা, অ্যাক্টিভ প্লেফুল থাকার কথা, যারা সুগারি আইটেম তাদের ক্ষেত্রে একটু লেথার্জিনেস চলে আসে অনেক সময়, লেথার্জিনেস। এটা হয়? হ্যাঁ, হতে পারে, এটা ও, হতে পারে। ঠিক আছে। আর এমনিতে তো পরবর্তীকালেও তার এফেক্ট হতে পারে। এই যে দীর্ঘদিন ধরে তারা সুগারি আইটেম খাবে, এবার তাদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে, আজকাল তো লাইফস্টাইল ডিজিজ গুলো বেড়ে চলেছে না। তো লাইফস্টাইল ডিজিজ তো মানে এগুলো বড় বড় ফ্যাক্টর একটা, যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আমাদের যুগে দাঁড়িয়ে এখন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা বড় ফ্যাক্টর। সেই সঙ্গে এক্সেসিভ সুগারি আইটেম খাওয়া, এক্সেসিভ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া, তারপরে মানে এগুলোতে আলটিমেটলি তো লং টার্ম একটা এফেক্ট পড়বে তার সেই কি বলবো ওটাকে, নন কমিউনিকেবল ডিজিজ বা হেলথ লাইফস্টাইল ডিজিজ, তার মধ্যে হাইপার টেনশন, সুগার মানে ডায়াবেটিস যেটা বলি আর কি, কার্ডিয়াক ডিজিজ গুলো, লিপিড মানে লিপিড প্রোফাইল রিলেটেড যে ইস্যুগুলো, এগুলো তো একসময় প্রভাব ফেলতে। যেটা বলা হয় ব্যালেন্স ডায়েট খেতে, ব্যালেন্স ডায়েটের মধ্যে মানে হচ্ছে ধরুন প্রোটিন কতটা থাকবে, কার্বোহাইড্রেট কতটা থাকবে, ফ্যাট কতটা থাকবে, মিনারেলস গুলো কতটা থাকবে, মোটামুটি একটা মেনটেন করার চেষ্টা করা হয় আর কি। এবার সে যদি শুধু কার্বোহাইড্রেট খায়, সেটাও তো সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট থাকলো না, ব্যাপারগুলো থাকবে। প্রোটিনটা তো আমাদের, যেমন প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বিল্ডিং ব্লকস বলা হয়, মানে আমাদের মাসেল বোন, এই যে একটা স্কেলিটন আছে, এই যে একটা মানে কি বলবো ওটাকে, ওই আলটিমেটলি বডিকে ধারণ করে রেখেছে মেন, সেটার তো বিল্ড আপে তো প্রোটিনের রোল বেশি আছে। প্রোটিনটাকে তো ইগনোর করতে পারবো না, শুধু কার্বোহাইড্রেট খেলেও হবে না। যেটা খুব দেখা যায় একটা বাচ্চার বেশি বেশি ক্রিমি হয়। হুম। স্যার, এত বেশি ক্রিমি কেন হয় বাচ্চাদের? কৃমি তো মেন হয় হচ্ছে যে পোর হাইজিন বা অপরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আর কি। সেটা ধরুন বাচ্চারা তো অত বোঝে না, এবার যে পরিবেশে মানুষ হচ্ছে, এবার বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে যে কোনো জিনিস মুখে ভরার আর কি। ঠিক আছে, সেখান থেকে একটা আসে হাতের মাধ্যমে, নখের মাধ্যমে আসছে। তারপরে বাচ্চারা ধরুন একদম পায়খানা রাস্তা চুলকাচ্ছে, ওই সময় এখানে হাত দিল, সেখান থেকে তো সেই ওখানে যে ডিমগুলো থাকলো বা জীবাণুগুলো, তো সেটা তো সেই মুখে আসবে। আলটিমেটলি জিনিসটা চক্রাকারে আবর্তিত হয়। সেই সঙ্গে জলের মাধ্যমে, ধরুন জলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেইখান থেকে আসবে জিনিসগুলো। আলটিমেটলি জিনিসটা চক্রাকারে আবর্তিত হয়। হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চার নখটা ছোট রাখা ইম্পর্টেন্ট, দরকার হলে জলটাকে একটু ফুটিয়ে খাওয়ানো, ঠান্ডা করে খাওয়ানো দরকার আর কি। অনেকের মধ্যে ধারণা আছে মিষ্টি খেলে বেশি কৃমি হয়, কিন্তু ওটার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই আর কি। মিষ্টির সাথে না, কোনো সেরকম নেই? কোনো সম্পর্ক নেই আর কি। মেন সম্পর্ক হচ্ছে হাইজিন, ও, মানে সোর্স একটা থেকে যাচ্ছে আপনার। সেটা অনেকের ক্ষেত্রে, যেমন আমরা পাই একটা জাবা কৃমি, আমাদের এখানে প্রচলিত হচ্ছে জাবা কৃমি বা কুচো কৃমি, মানে খুব ছোট ছোট কৃমিগুলো হয়। হুম আর ওরা কি হয়, মাঝরাতে পায়খানা রাস্তায় বেরিয়ে আসে, হুম। মানে কৃমিগুলো বেরিয়েছে, তার সাথে ডিমগুলো থাকে ওখানে। তো আলটিমেটলি বাচ্চা তো সেই পায়খানা রাস্তা চুলকালো, হুম। সেই তো ওটাই আবার তো মুখে ভরবে সে, ও, সেখান থেকেই জিনিসটা বেশি হয়। তো ওই জন্য দেখা যায় অনেকে বলে যে আমরা 15 দিন অন্তর অন্তর, মাসে মাসে কৃমির ওষুধ খাওয়াতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ। একটা অবস্থা হয়। তো তাদের ক্ষেত্রে আমরা যেটা করতে বলি, ওই যে মেন ওটাই, যে হাইজিন মেনটেন করা, নখগুলো ছোট রাখা, পায়ে জলটা ফুটিয়ে খাওয়ানো, দরকার হলে একসাথে বাড়ির সকলে কৃমির ওষুধ খাওয়ানো, তাহলে জিনিসগুলো অনেকটা নির্মূল করা সম্ভব হয় আর কি। ধীরে ধীরে যে শ্বাসকষ্টের প্রবলেমটা খুব বেড়ে চলেছে, হুম। যেটা আপনি প্রথমে একবার বলেছেন। তো এটা স্যার, কোনো বাচ্চার যদি শ্বাসকষ্ট সে তার মানে কি ভেবে নিতে হবে ওর হাঁপানি কিংবা অ্যাস্থমা হয়েছে? না, সব শ্বাসকষ্ট তো হাঁপানি নয়। হ্যাঁ, হাঁপানির ধরুন হাঁপানির ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে ডায়াগনোসিস করার ক্ষেত্রে আর কি।
তো ধরুন অনেক সময় একটা অ্যাকিউট বলি আর কি, অ্যাকিউট ক্রনিক কথাটা তো আমরা ইউজ করি। যেমন হাঁপানি একটা বলতে পারেন ক্রনিক অসুখ, এবার ক্রনিকের মধ্যে আবার অ্যাকিউট হয়, মানে আছে একটা আন্ডারলাইং কন্ডিশন, সেখানে মাঝে মাঝে বাড়াবাড়ি হচ্ছে। তো সেটা অ্যাজমার ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে যেমন সিওপিডির ক্ষেত্রে হয়। আবার ধরুন একটা নিউমোনিয়া হলো, সেখানেও শ্বাসকষ্ট হলো। তো নিউমোনিয়াটা তো ধরুন অনেকের ক্ষেত্রে বারবার হতেই পারে, কিন্তু ওটা তো এরকম না যে ক্রনিক অসুখ, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যাকিউটলি হলো, সঠিক ট্রিটমেন্ট পেলো আবার সুস্থ হয়ে গেল। আবার পরে যাদের ক্ষেত্রে ধরুন অন্য শারীরিক কন্ডিশনের জন্য বারবার হচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু যারা হেলদি চিলড্রেন, তাদের ক্ষেত্রে তো সেই একবারই হলো ধরতে পারেন, তো সেটা তো বারবার হচ্ছে না। তো সেটা একবার শ্বাসকষ্ট হলো, সেটা তো বারবার হচ্ছে না। তো সব শ্বাসকষ্টই মানে হাঁপা নয় আর কি। তারপরে ধরুন যাদের হার্টের ডিজিজ আছে, এখন তো কনজেনিটাল হার্ট ডিজিজও অনেক হয়ে গেছে, মানে যেটা জন্মগতভাবে বাচ্চাদের হার্টে বিভিন্ন ধরনের ফুটো থাকছে, বা আরো অন্যান্য ধরনের হার্টের কন্ডিশন আছে, যেগুলোতে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়। তো সেটা মানেও হাঁপানি নয়। হ্যাঁ, তো আলটিমেটলি সব শ্বাসকষ্ট হাঁপানি নয় আর কি। অনেক ক্ষেত্রে আবার হ্যাঁ, আর একটা আছে ইয়াং জেনারেশন, বিশেষ করে ফিমেল, মানে ইয়াং গার্ল যারা আর কি, আজকালকার যুগে এরকম হয়ে গেছে যে তারা বিভিন্ন ধরনের স্ট্রেসে ভোগে। তো তার জন্য কি হয়, স্ট্রেস ইনডিউস একটা হাইপার ভেন্টিলেশন বলি আমরা। তার মানে অনেক সময় দেখবেন যে ওই ইয়াং মানে গার্ল আর কি যেটা বলছি, তাদের কি হচ্ছে, হঠাৎ করে দেখবেন যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। প্রচন্ড শ্বাসকষ্ট মানে নর্মাল শ্বাসকষ্ট নয়, মানে এর করে চললো 2-4 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম, দিয়ে আবার স্বাভাবিক হয়ে গেল, দিয়ে আবার কোনো কারণে আবার স্ট্রেস আবার সেই প্রেসিপিটেট করলো, আবার জিনিসটা হচ্ছে, এরকম হচ্ছে। তো এটাও তো হাঁপানি নয়। তো অনেক ক্ষেত্রে আমাদেরকে কনফিউজড করে, কিন্তু সেটাকে আমাদেরকে বিভিন্ন রকম মানে ডিটেলস হিস্ট্রি নিতে হবে, দরকার হলে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন, কিছু হচ্ছে টেস্টের মাধ্যমে আমাদেরকে আলাদা করতে হবে, যেটা হাঁপানি কি স্ট্রেস ইন্ডিউস হাইপার ভেন্টিলেশন আর কি। তো এটাও কমনলি দেখা যায় মধ্যে। তো সেই আলটিমেটলি 2-3টে উদাহরণের মধ্যে বোঝা যাচ্ছে যে এটা সব মানে শ্বাসকষ্টই হাঁপানি নয় আর কি। আশেপাশে নোংরা থাকছে, মানুষজন জ্বালিয়ে দিচ্ছে, হুম। সেক্ষেত্রে ধুঁয়ো তো বাড়িতে ঢুকছে। প্লাস অনেক সময় বাড়ির প্যারেন্টসরাই যে স্মোকিং করছে, সেই ক্ষেত্রে একটা বাচ্চার প্যাসিভ স্মোকিংটা, মানে প্যাসিভ স্মোকিং কতটা ক্ষতিকর একটা বাচ্চার জন্য। প্যাসিভ স্মোকিং তো সেই আলটিমেটলি স্মোকিং এর মতোই হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আর কি। সেটাও তো লং টার্ম হেলথের উপরে এফেক্ট পড়বে আর ও ধরুন অ্যাজমার ক্ষেত্রেও সেটা ট্রিগার হতে পারে, বা সিওপিডির ক্ষেত্রে ট্রিগার হতে পারে, তো এরকম হতেই পারে। হম। আর এনভায়রনমেন্টাল পলিউশন যেটা আর কি, সেটা তো একটা বড় রোল আছে। ধরুন এই অ্যাজমা লাইক ডিজিজ যেগুলো আছে, সেখানে তো এনভায়রনমেন্টাল পলিউশনের একটা